আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী আজ, আরো দায়িত্বশীল ভূমিকায় দেখতে চান গবেষকরা। রেল সংযোগ বাড়ানো সহ দিল্লির সঙ্গে 10 সমঝোতা। তিস্তার পানি ইস্যুতে আসছে কারিগরি দল। বান্দরবান কক্সবাজারে প্রাথমিক বিদ্যালয়ে আগামী মাসে চালু হচ্ছে মিড ডে মিল। ধাপে ধাপে দেয়া হবে সব বিদ্যালয়ে। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত 42 জন নিহত, আহত আরও বেশ কয়েকজন। বড় টার্গেটে টপ অর্ডারের টেম্পারমেন্টে ঘাটতি দেখছেন সাকিব। আত্মবিশ্বাসের ঘাটতিতে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। Saudi Extreme. Enjoy smooth speed. স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছি আমি রাকিব আহমেদ এবং আমি জান্নাতুল ফেরদৌস রুবা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, এবার বিস্তারিত। ধানমন্ডি 32 নম্বরে আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। আজ শুধু বাংলাদেশেরই না, বরং উপমহাদেশের অন্যতম প্রাচীন একটি দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। 1949 সালের 23শে জুন ঢাকার রোজ গার্ডেনে জন্ম হয় দলটির। আজ 75তম প্রতিষ্ঠাবার্ষিকী। 75-এর পথ চলায় অনেক অর্জন এবং অনেক ব্যর্থতা রয়েছে দলটির। তো দেশের কল্যাণে আসলে দায়িত্বশীল ভূমিকা রাখবে আওয়ামী লীগ, এটা মনে করি আমরা সবাই। ধানমন্ডির 32 নম্বরে আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। পরবর্তী সংবাদে চলে যাচ্ছি। আজ উপমহাদেশের অন্যতম প্রাচীন দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। বাংলা ভাষা ও সংস্কৃতি ভিত্তিক অসাম্প্রদায়িক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় 1949 সালের 23শে জুন ঢাকার রোজ গার্ডেনে জন্ম হয় দলটির। ৭৫ বছরের পথ চলায় অনেক অর্জন ও কিছু ব্যর্থতায় এগিয়ে চলা দলটিকে দেশের কল্যাণে আরও দায়িত্বশীল ভূমিকা রাখার তাগিদ রাষ্ট্রবিজ্ঞান গবেষকদের।
পাকিস্তান প্রতিষ্ঠার পর মুসলিম লীগের প্রগতিশীল অংশের বুঝতে সময় লাগেনি নতুন রাষ্ট্রে পূর্ব বাংলার মানুষ নিগৃহীতই থাকবে। কাজেই পূর্ব বাংলার অধিকার নিশ্চিতে নতুন দল গঠনের অনিবার্যতার মুখোমুখি হন পূর্ব বাংলার নেতারা। আমাদের এই তল্লাটে যারা ছিলেন, বিশেষ করে যাদেরকে আমরা বলছি বাঙালি, ভাষা এবং সংস্কৃতি ভিত্তিক মনস্কতায় যারা নিজেদেরকে তৈরি করেছিলেন, তাদের কিন্তু একটা আলাদা রাষ্ট্র তৈরি করবার প্রবণতা লম্বা সময় থেকে ছিল। সেটা একটা সময় হতে পারত। 40-এর লাহোর প্রস্তাবের পরে আপনি খেয়াল করেছেন এখানে কিন্তু আপনার অখণ্ড বাংলা আন্দোলন একটা কিন্তু হয়েছিল, কিন্তু পরবর্তীতে যা হোক আমাদের এখানকার মানুষের মধ্যে দ্বিধাবিভক্তি থাকবার কারণে সেটা বেশি দূর এগোয়নি। মুসলিম লীগ দিয়ে পাকিস্তান হয়ে গেছে, কিন্তু হচ্ছে না। তো যে কারণে পরবর্তীতে আপনার মুসলিম লীগের প্রগতিশীল ধারার নেতারা মনে করলেন যে আমাদের একটা আলাদা দল তৈরি করার দরকার আছে। জন্মের পর থেকে স্বাধিকার প্রতিষ্ঠার সংগ্রামের সঙ্গে সমান্তরালভাবে বাংলার আশা-আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে আওয়ামী লীগ বিকশিত হয় বলে মনে করেন রাষ্ট্রবিজ্ঞান গবেষক ও রাজনীতিবিদরা। আওয়ামী লীগের সাফল্য ব্যর্থতার মূল্যায়ন করতে গিয়ে তারা স্মরণ করেন ভাষা আন্দোলন, 54-র যুক্তফ্রন্ট নির্বাচন, 62-র শিক্ষা আন্দোলন, 66-র 6 দফা, 69-এর গণঅভ্যুত্থান, 70-এর নির্বাচন, 7ই মার্চের ভাষণ এবং মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার প্রতিটি পর্ব। দীর্ঘ পথ চলায় গৌরবের অনেক অর্জনের পাশাপাশি ব্যর্থতাগুলো আমলে নিয়ে পর্যালোচনার তাগিদ দেন গবেষক ও রাজনীতিবিদরা। আওয়ামী লীগের অভ্যন্তরে গণতন্ত্র আছে, তবে একটা কথা আমি আপনাকে বলবো, যেটা আমাদের এই সকল দেশের জন্য, পার্টিকুলারলি বাংলাদেশের জন্য, গণতন্ত্রের কথা মুখে আমরা যাই বলি না কেন, ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় এবং সমাজ জীবনে গণতন্ত্রের যে চর্চা, সেই দুর্বলতা জাতি হিসেবে আমাদের মধ্যে রয়ে গেছে। আওয়ামী লীগ তার বাইরে না। দেশের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি দুর্নীতি দমন, সুষম রাজনৈতিক পরিবেশ ও জবাবদিহি প্রতিষ্ঠায় নজর দেওয়ার তাগিদ দেন গবেষকেরা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতের নয়াদিল্লিতে হাসিনা মোদি শীর্ষ বৈঠকে রেল সংযোগ বাড়ানো সহ সই হয়েছে 10টি সমঝোতা স্মারক। শনিবার যৌথ ব্রিফিংয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, তিস্তার পানি সংরক্ষণ বন্টনে শিগগিরই বাংলাদেশে আসছে কারিগরি দল। আর দুই দেশের নতুন সরকার উন্নয়ন ও বন্ধুত্বের পথে নবযাত্রা সূচনা করেছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত সফরের দ্বিতীয় দিনে নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর শুরু হয় একান্ত বৈঠক। পরে দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে শুরু হয় দ্বিপাক্ষিক বৈঠক। এতে দুই দেশের মধ্যে রেল যোগাযোগ বাড়ানো, ব্লু ইকোনমি, স্বাস্থ্যসেবা, আইসিটি সহ 10 বিষয়ে সই হয় সমঝোতা স্মারক। দ্বিপাক্ষিক এ বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজ বক্তব্যে রেল যোগাযোগ উন্নয়ন ও রুপিতে বাণিজ্যের কথা সামনে এনে বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান নরেন্দ্র মোদি। দেন অমীমাংসিত ইস্যুগুলোতে দ্রুত সমাধানের আশ্বাস। 54 साझा नदियां भारत और बांग्लादेश को जोड़ती हैं। 54 নদী বাংলাদেশ ও ভারতকে এক করেছে। বন্যা ব্যবস্থাপনা, পূর্বাভাস, সতর্কতা, সুপেয় পানির প্রকল্পের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি। 1996 সালের গঙ্গা চুক্তি নবায়নের জন্য কারিগরি বিষয়ে কথা বলার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া তিস্তার পানি সংরক্ষণ বন্টনেও শিগগিরই একটি কারিগরি দল বাংলাদেশে যাচ্ছে। ব্রিফিংয়ে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে সরকার গঠন করায় নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুদেশের বন্ধুত্বের কথা তুলে ধরে বলেন, দৃঢ় এই সম্পর্কের কারণে হচ্ছে প্রভূত উন্নয়ন। আমাদের শুধু বন্ধুত্ব দৃঢ় হয়নি, আর্থসামাজিক উন্নয়নেও যে সহযোগিতা একে অপরের সঙ্গে আমাদের হয়েছে, সেটাও আমি মনে করি যে ভারতের মতো বিশাল দেশ, বিরাট অর্থনীতির দেশ, তাদের সহযোগিতা পাওয়াটা এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্যই আজকে আমরা অনেক উন্নতি করতে সক্ষম হয়েছি। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রীর 2 দিনের ভারত সফরে দুই দেশের মধ্যে 10টি সমঝোতা স্মারক সই হয়েছে। এর মধ্যে অন্যতম ভারত প্রশান্ত মহাসাগরীয় সমুদ্র অঞ্চলে দ্বিপাক্ষিক সহযোগিতা। এসব সমঝোতা ভবিষ্যতে ঢাকা দিল্লি মৈত্রী আরও নিবিড় করবে বলে মত কূটনৈতিক বিশ্লেষকদের। দিল্লির হায়দরাবাদে দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাদের উপস্থিতিতে বিনিময় হয় 10টি চুক্তি ও সমঝোতা স্মারকের দলিল।
এর মধ্যে 7টি নতুন এবং 3টি নবায়ন করা হয়েছে। নতুন সমঝোতার মধ্যে অন্যতম ভারত প্রশান্ত মহাসাগরীয় সমুদ্রাঞ্চলে দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তি। এই সহযোগিতার মাধ্যমে দুই দেশ নীল অর্থনীতির পথে একসাথে চলবে বলে আশা প্রকাশ করেন মোদি। দুই সরকার প্রধান জানান, একটি সার্বিক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির বিষয়ে আলোচনা শুরু করতে সম্মত হয়েছে ভারত এবং বাংলাদেশ। অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা ছাড়াও দুই দেশের রেল মন্ত্রণালয়ের মধ্যে সংযোগ বিষয়ক সমঝোতা হয়। তথ্য প্রযুক্তি, মহাকাশ গবেষণা এবং পরমাণু গবেষণার ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়েও একমত হয় ঢাকা দিল্লি। টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে ডিজিটাল এবং সবুজ অংশীদারিত্বের জন্য যৌথ দৃষ্টিভঙ্গিতেও সম্মত হয়েছে দুই দেশ। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রোহিঙ্গা ইস্যুতে চীন সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলোচনা করবেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। শনিবার দিল্লিতে ব্রিফিংয়ে একথা বলেন তিনি। মন্ত্রী আরও জানান, ভারত সফরে সীমান্ত নিরাপদ নিশ্চিত করার পাশাপাশি মেডিকেল ভিসা নিয়ে আলোচনা হয়েছে। মায়ানমার থেকে ডিসপ্লেস পিপল, প্রায় 12 লক্ষ ডিসপ্লেস পিপল বাংলাদেশে আশ্রয় গ্রহণ করেছে। সেই তাদেরকে ফেরত পাঠানোর ব্যাপারে আমরা ভারতবর্ষের সহযোগিতা বরাবরই চেয়ে এসেছি। আজকেও সেই প্রসঙ্গটির অবতারণা হয়েছে। তো সে ব্যাপারে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে এখানে চায়নার একটা বড় রোল আছে। তো মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন তিনি চায়নায় যাচ্ছেন, সেখানে প্রসঙ্গটি তিনি অবতারণা করবেন। রাজনৈতিক পর্যায়ে বর্ডার কিলিং শূন্যে নিয়ে আসার জন্য আমাদের উভয় দেশ অত্যন্ত আগ্রহী। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিকালে এভারকেয়ার হাসপাতালে মেডিকেল বোর্ডের সদস্যদের সাথে কথা বলার পর একথা জানান বিএনপি মহাসচিব। এ সময় দেশবাসীর কাছে দোয়া চান তিনি। মির্জা ফখরুল জানান, সিসিইউতে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা চলছে। সেখানে চিকিৎসক, নার্স ছাড়া সবার প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিএনপি মহাসচিব বলেন, চিকিৎসকরা জানিয়েছেন খালেদা জিয়ার অবস্থা খুবই সংকটাপন্ন। তিনি দেশবাসীর কাছে দলের চেয়ারপারসনের সুস্থতার জন্য দোয়া চান। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া ডায়াবেটিস, আর্থ্রাইটিস ছাড়াও হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি সহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। চিকিৎসকদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে তার অবস্থা বেশ ক্রিটিক্যাল। বোর্ড মিটিং করে তারা পরবর্তী যে করণীয় সেটা নির্ধারণ করবেন। জনগণের কাছে এই আহ্বান জানাতে চাই যে জনগণ তারা যেন ম্যাডামের যেন সুস্থ হন, সেজন্য যেন দোয়া করেন, আল্লাহ তাআলার কাছে সে দোয়া চান। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় আজ ঢাকা সহ সব মহানগর, জেলা সদরে দোয়া মাহফিল করবে বিএনপি। শনিবার সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ঘোষণা দেয় দলটি। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, সরকারের চক্রান্ত ব্যক্তি প্রতিহিংসার শিকার হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন খালেদা জিয়া। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা খুবই খারাপ। গণদাবি উপেক্ষা করে তাকে উন্নত চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করছে সরকার। অবিলম্বে বিদেশে পাঠিয়ে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা। ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্য রাখছেন। সরাসরি চলে যাচ্ছি সেখানে। জুন ছিল না, বঙ্গবন্ধু ছিলেন নিষিদ্ধ নয়, এবং জয় বাংলা মুক্তিযুদ্ধের রণধ্বনি ছিল নিষিদ্ধ না। তখন বুক ফুলিয়ে ঘুরে বেড়াতো মুক্তিযুদ্ধের পরাজিত শত্রু। জিয়াউর রহমানের আশ্রয় এবং প্রশ্রয়। এরপর কারাগারে 4 নেতার হত্যাকাণ্ড, 75-এ 15ই আগস্টের মতো 3রা নভেম্বরের হত্যাকাণ্ডেরও মাস্টার মাইন্ড ছিলেন সেনাপতি জিয়াউর রহমান। এটা ইতিহাসের যদি আমরা বিশ্লেষণে যাই, সত্যকে যদি সত্য বলতে হয় তাহলে এই সত্য অস্বীকার করার কোনো উপায় নেই। জিয়ার পরে এরশাদ, এরশাদের পর বেগম খালেদা জিয়া 21 বছর ধরে
আমরা অন্ধকারে ছিলাম। 21 বছর ধরে আমাদের গণতন্ত্র ছিল নির্বাসনে। আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে নির্বাসনে পাঠানো হয়েছিল। বিজয় দিবস এবং স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বিজয়ের নায়ক স্বাধীনতা স্থপতিকে বাদ দিয়ে বিজয় দিবস স্বাধীনতা দিবস উদযাপন করা হতো। আজকে বঙ্গবন্ধু হত্যার 6 বছর পর বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন অন্ধকারে আশার আলো বর্তিকা। এবং শেখ হাসিনা বাংলাদেশে এসেছিলেন বলেই গণতন্ত্র শৃঙ্খল মুক্ত হয়েছে। শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এসেছিলেন বলে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে। শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলে মুক্তিযুদ্ধের চেতনার প্রত্যাবর্তন ঘটেছে, গণতন্ত্রের প্রত্যাবর্তন ঘটেছিল। তার স্বদেশ প্রত্যাবর্তন ছিল আমাদের সেই স্বাধীনতার আদর্শের প্রত্যাবর্তন। এবং তিনি যে অর্জন, যেই অর্জন সারা পৃথিবীতে বাংলাদেশের জন্য এক গৌরবোজ্জ্বল অধ্যায় তিনি রচনা করেছেন। এত সাফল্য, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে আজকে তিনি বিশ্ব ব্যাংকে দেখিয়ে দিয়েছেন আমরাও পারি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য শুনছিলেন। নেত্রকোনায় নদ নদীর পানি কমতে শুরু করায় বন্যা কবলিত এলাকা থেকে পানি নামছে ধীরে ধীরে। এ নিয়ে আরো জানাতে নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী লাভলু পাল চৌধুরী। লাভলু, নদ নদীর পানি কমার খবর পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে পরিস্থিতি কতটা উন্নতির দিকে যাচ্ছে? গতকাল সন্ধ্যা নাগাদ কিন্তু নেত্রকোনার যে পাহাড়ি অঞ্চলের যে নদী কলমাকান্দা পয়েন্ট উবদাকালী নদী, সেই নদীর পানি কিন্তু বিপদসীমার 32 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। সেটি কিন্তু গত পরশুদিন নাগাদ কিন্তু সর্বোচ্চ 51 সেন্টিমিটার উপর দিয়ে বইছিল। এই যে পানিটা কমার কারণে যে বন্যা কবলিত যে কলমাকান্দা উপজেলা রয়েছে, সেখানকার যে অপেক্ষাকৃত উঁচু জায়গাগুলো থেকে কিন্তু আসলে ধীরে ধীরে পানি নামছে। আমরা কিন্তু দেখেছি যে সেখানে পানি নামলেও কিন্তু সেখানকার যে বন্যা কবলিত মানুষের দুর্ভোগ কিন্তু কমেনি। যেসব বাড়িগুলো থেকে, বাড়ির আঙ্গিনা থেকে পানি নামা শুরু হয়েছে, সেসব জায়গায় কিন্তু আসলে কাদায় সয়লাভ হয়ে গেছে। মানুষ কিন্তু আসলে বেরোতে গেলে কিন্তু খুব দুর্ভোগে পড়ছেন। এবং সেখানকার যে গবাদি পশু রয়েছে সেগুলোর কিন্তু যে মাঠের এখনও কিন্তু কোনো খাবারের ঘাস নেই, যে কারণে কিন্তু আসলে গবাদি পশুর একটা তীব্র সংকট সৃষ্টি হয়েছে। শিশুর যে খাদ্য, সেটারও কিন্তু এখন একটা সংকট চলছে। এবং সবচেয়ে যে সুপেয় যে পানিরও কিন্তু একটা সেখানে সংকট চলছে। আবার যে পাহাড়ি অঞ্চলের যে উবদাকালী নদীর পানি কমার কিন্তু আসলে কমার সাথে সাথে কিন্তু সেই নদীর পানি কিন্তু যে অপেক্ষাকৃত যে ভাটি অঞ্চল যে নেত্রকোনার যে রয়েছে হাওর অঞ্চল, সেই হাওর অঞ্চলের যে প্রধান নদী ধনু নদীতে গিয়ে কিন্তু সেটা হাওরে গিয়ে পড়ছে। সে কারণে কিন্তু যে মোহনগঞ্জ, খালিয়াজুরি এবং মদন নিয়ে যে হাওর অঞ্চল রয়েছে, সেখানে কিন্তু আসলে নতুন নতুন করে কিছু কিছু জায়গা কিন্তু আসলে প্লাবিত হয়েছে। যেমন মদনের কিন্তু 30 থেকে 35টি গ্রাম প্লাবিত হয়েছে। সেখানকার যে সরকারি যে আশ্রয়ন প্রকল্প আছে, সেই আশ্রয়ন প্রকল্পেরও কিন্তু বিভিন্ন প্রকল্প যে রয়েছে, সেখানকার যে 1-2টি প্রকল্পের কিন্তু আসলে পুরো এলাকাটাই কিন্তু আসলে পানিতে সয়লাভ হয়ে গেছে। সেখানকার বাসিন্দারা কিন্তু সেখান থেকে সরে আসতে হয়েছে।
এরকম একটি অবস্থা কিন্তু আসলে দুর্ভোগের মধ্যে দিয়ে সেখানে চলছে। তো প্রশাসনের কর্মকর্তারা বলছিলেন যে তারা ক্রমান্বয়ে যেহেতু উন্নতি হচ্ছে তারা কিন্তু সেদিকে তারা নজর রাখছেন এবং তারা যে ত্রাণ তৎপরতা সেটি তারা অব্যাহত রাখছেন। আরেকটি বিষয় যে বন্যা আমরা কিন্তু আগেও দেখেছি যে সেখানে কিন্তু আসলে যখন পানি কমে আসে তখন কিন্তু রোগবালাই দেখা দেয়। সেক্ষেত্রে যে জেলা স্বাস্থ্য বিভাগ রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু আসলে স্বাস্থ্য যে টিম সেটি কিন্তু তারা আসলে গঠন করছে। নেত্রকোনা থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী লাভলু পাল চৌধুরী। সুনামগঞ্জের বিভিন্ন এলাকা থেকে পানি নামতে শুরু করলেও ক্ষতিগ্রস্ত ঘরবাড়িতে ফিরতে পারছেন না অনেকে। এছাড়া পর্যাপ্ত সহায়তার অভাবে খাদ্য সংকটের কথা বলছেন দুর্গতরা। এদিকে মৌলভীবাজারের হাকালুকি হাওরের পানি বেড়ে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এখন পর্যন্ত জেলায় পানিবন্দী 4 লাখের বেশি মানুষ। সুনামগঞ্জের 11 উপজেলার 1300-র বেশি গ্রাম প্লাবিত হয়েছে বন্যায়। এর মধ্যে বিভিন্ন গ্রাম থেকে পানি নামতে শুরু করলেও বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ায় ফিরতে পারছেন না অনেকেই। খাদ্য ও সুপেয় পানির সংকট উঠেছে চরমে। জেলার 706 আশ্রয়কেন্দ্রে এখনও অবস্থান করছেন 22,500-এর বেশি মানুষ। এদিকে শহরের বেশিরভাগ এলাকার পানি কমলেও পুরোপুরি নেমে যায়নি এখনো। 5 দিন ধরে মনে হলো গরু বাড়ি যাওয়ার কোনো কুদরত নাই। বাচ্চা কাচ্চা লই এখন মন তো সিরামুড়ি খাইতাছি, কি করবো, কোনো সাহায্য খেয়েই দেয় না। মনু ও ধলই নদীর পানি বিপদসীমার নিচে থাকলেও বাড়ছে কুশিয়ারার পানি। এর জেরে মৌলভীবাজারের হাকালুকি হাওরে পানি বেড়ে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। জেলার শতাধিক আশ্রয়কেন্দ্রে আছেন অন্তত 12,000 মানুষ। কেউ কেউ স্কুলও গেছে, কেউ কেউ ইষ্টি কুটুম বাড়ি উজানে তাকে গেছে। ও ধরনের সব মুড়ি চিরা ওগুলা সামান্য দিছিলাম, আর কোনো সাহায্য সহযোগিতা নাই। খেয়ে দেখতো গরিব এলাকার উপরে কেউ তো খেয়াল নজর করে না। নেত্রকোনার বন্যা পরিস্থিতির অবনতি না হলেও 6 উপজেলার 120 গ্রামের 30,000 মানুষ এখনো পানিবন্দী। দেখা দিয়েছে খাদ্য সংকট। আয় না থাকায় বিপাকে খেটে খাওয়া মানুষ। দুর্ভোগ বেড়েছে গবাদি পশু নিয়েও। 3 দিন ধরে হানি আইছে, জানা গুরু বছর তো আটকা গলে উঠতে পারে জানা। রাস্তা ডুবে গেছে, পানি কমর পানি হয়, আমরা বাড়িতে কেমন লাগে, আমরা এই সমস্যার মধ্যে আছি। জেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত ত্রাণ থাকার কথা বলা হলেও এখনও বেশিরভাগ এলাকায় পৌঁছায়নি সহায়তা। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে মৌলভীবাজার থেকে যুক্ত হয়েছেন তুহিনুর রশিদ। তুহিন, মৌলভীবাজারে গতকালও নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে, আজকের পরিস্থিতি কেমন দেখছেন? দেখুন, মৌলভীবাজার আসলে মনু এবং ধলই নদীর পানি সেটি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে যে বিষয়টি হচ্ছে, এখানে কুশিয়ারা নদীর পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এই নদীর পানি কিন্তু খুব ধীর গতিতে নামছে, যার ফলে এই নদীর পাশের যে হাকালুকি হাওর অধ্যুষিত যে সব উপজেলা, বিশেষ করে কুলাউড়া, জুড়ি এবং বড়লেখা, এই 3 উপজেলায় কিন্তু বন্যা অবস্থা অপরিবর্তিতই আছে এবং এখানে মানুষজন বেশ ভোগান্তিতে পড়েছেন। এই 3 উপজেলার যে 3 শতাধিক গ্রাম কিন্তু প্লাবিত হয়ে আছে এবং এই কুলাউড়া এবং জুড়ি, এই 2 উপজেলা সদরেও কিন্তু পানি উঠে গেছে এবং এখানে কিন্তু হাকালুকি হাওর পাড়ের যেসব গ্রাম রয়েছে সেই গ্রামগুলিতে কিন্তু বাড়িঘর একদম ডুবে গেছে এবং রাস্তাঘাট কিন্তু বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং মৌলভীবাজার যে কুলাউড়া জুড়ি যে আঞ্চলিক মহাসড়ক, সেই সড়কের স্থানে স্থানে কিন্তু বন্যার পানিতে তলিয়ে আছে এবং সব দিকে আমরা খোঁজ নিয়েছিলাম। বিশেষ করে এই 3 উপজেলার যে মানুষজন তারা কিন্তু দুর্ভোগে রয়েছেন এবং বন্যার পানি কিন্তু খুব ধীর গতিতে নামছে। আজকেও কিন্তু আমরা যতদূর এখানে দেখেছি এবং খোঁজ নিয়েছি যে আসলে এই বন্যার পানি কিন্তু নামছে না এবং বিশেষ করে যে এই হাকালুকি হাওয়ার পাড়ের যে পানি সেটি কিন্তু নামা নির্ভর করে কুশিয়ারা নদীর উপর এবং কুশিয়ারা নদীর পানি যেহেতু অনেকটা বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার ফলে কিন্তু এই
দুর্ভোগটা লেগে আছে এবং এখানকার স্থানীয়দের সাথে আমরা কথা বলেছি এবং তারা যেটি বলছেন যে আসলে এই বন্যার আসলে স্থায়িত্বটা কিন্তু দীর্ঘমেয়াদী হবে, কারণ কুশিয়ারা পানি না নামলে কিন্তু এই অঞ্চলের পানি নামবে না। তবে অন্যদিকে যে মৌলভীবাজার সদর এবং রাজনগর এই দুই উপজেলায় কিন্তু রাজনগরে কিছুটা জায়গায় এখনো জলাবদ্ধতা আছে, পাশাপাশি সদরের অনেক জায়গায় কিন্তু পানি নেমে এসেছে। তো আসলে সব মিলে আমরা যতদূর খোঁজ নিয়েছি মৌলভীবাজারে 49টি ইউনিয়নে কিন্তু এই বন্যার পানি প্রবেশ করেছে এবং ইতিমধ্যে কিন্তু এই সব অঞ্চলে কিন্তু যে খাদ্য সংকট সেটি দেখা দিয়েছে এবং মানুষের দুর্ভোগটা কিন্তু বেড়েই চলেছে। পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকি যেটি সেটি কিন্তু বেড়েছে, পানিবাহিত নানান রোগে কিন্তু এখানকার বানবাসী মানুষজন আক্রান্ত হচ্ছেন। তো আমরা জেলা প্রশাসনের তরফ থেকে কিন্তু জেনেছি যে তারা ইতিমধ্যে 815 মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছেন এবং সেগুলি বিতরণ কার্যক্রম চলছে। তবে স্থানীয়রা অর্থাৎ হাওড় অঞ্চলের মানুষজন তারা কিন্তু এই পর্যাপ্ত ত্রাণ না পাওয়ার অভিযোগ করেছেন। তারা বলেছেন যে তাদের বাড়িঘরে কিন্তু এখন পর্যন্ত ত্রাণের সামগ্রী পৌঁছায়নি। তো সব মিলিয়ে মৌলভীবাজারে আসলে বন্যার অবস্থা অপরিবর্তিতই আছে সেটি বলা চলে। বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর মৌলভীবাজার থেকে জানাচ্ছিলেন আগামী মাস থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিফিনে রুটি, দুধ, কলা, ডিম দেয়া হবে। বান্দরবান ও কক্সবাজার জেলার বিদ্যালয় দিয়ে এই কর্মসূচি শুরু হচ্ছে। এরপর ধাপে ধাপে সব বিদ্যালয়ে দেয়া হবে। শিক্ষা গবেষকেরা বলছেন এই প্রকল্প চালু হলে শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসার আগ্রহ বাড়বে। দেশের অনেক শিশুই খালি পেটে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায়। অনেক পরিবারেরই টিফিন দেওয়ার সামর্থ্য নেই। 2010 সাল থেকে 2022 পর্যন্ত বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিস্কুট দেয়া হতো, কিন্তু গত 2 বছরের বেশি সময় ধরে এই কর্মসূচি বন্ধ আছে। শিক্ষকরা বলছেন অনেক শিক্ষার্থী পেটে ক্ষুধা থাকায় ক্লাসে মনোযোগ দিতে পারছে না। দরিদ্রপীড়িত শিক্ষার্থীদের অনেক অসুবিধা হচ্ছে, তাই অতি সত্বর কর্তৃপক্ষের নিকট স্কুল ফিডিংয়ের ব্যবস্থা নেয়ার জন্য আমরা জোর অনুরোধ করছি। এ অবস্থায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বলছে 150টি উপজেলার 37 লাখ শিক্ষার্থীকে দুপুরে খাবার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে আগামী মাসেই চালু হচ্ছে কক্সবাজার ও বান্দরবান জেলার 1095টি স্কুলে। এরপর ধাপে ধাপে সব উপজেলায় এই খাবার দেয়া হবে। এই প্রকল্পে 1151 কোটি টাকা বরাদ্দ দেয়া হচ্ছে। বনরুটি, তারপর ডিম, কলা এবং স্থানীয় যে সিজনাল অন্যান্য ফ্রুটস আছে সেগুলো পাবে এবং এটা একটা নতুন মডালিটিতে এটা পরিচালিত হবে। ধাপে ধাপে আমরা পর্যায়ক্রমে সকল উপজেলায় এগুলি গিয়ে সম্প্রসারণ করার জন্য আমরা চেষ্টা করব। শিক্ষা গবেষকরা বলছেন মিড ডে মিল আবার চালু করা জরুরি, কারণ অনেক স্কুলেই শিক্ষার্থী উপস্থিতি কম। এটি চালু হলে ঝরে পড়ার হার কমে যাবে। বাচ্চারা এখানেই টিফিনটা করবে। সকালে যে বাচ্চাগুলো ছিল সেই সব বাচ্চাদের সংখ্যা টিফিনের পর সামনে আগে যে বাচ্চা ছিল টিফিনের পরে বাচ্চার সংখ্যা কমে গেছে। কমে যাওয়ার কারণ হচ্ছে ওই যে সে টিফিনে গেছে সে আর আসে না। এই জায়গাটাও মিনিমাইজ করা যাবে। দেশে 65,000 প্রাথমিক বিদ্যালয়ে 1.5 কোটির মতো শিক্ষার্থী পড়াশোনা করে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উদ্বাস্তু হিসেবে শরণার্থী শিবিরে বসবাসকারী কক্সবাজারের রোহিঙ্গারা এবার অন্তত 30,000 পশু কোরবানি দিয়েছে। বেশিরভাগ কোরবানি হয়েছে 1 লাখ টাকা থেকে 2.5 লাখ টাকায় পশু দিয়ে। প্রবাসী রোহিঙ্গাদের পাঠানো কিংবা অপহরণ অথবা ইয়াবা কারবারের টাকার আয় থেকেই বেশিরভাগ কোরবানি হয়েছে বলে জানান প্রশাসনের কর্মকর্তারা। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 34টি ক্যাম্পে 12 লাখের বেশি রোহিঙ্গার বাস। 2017 সালে বাংলাদেশে আসার পর থেকে প্রতিবারই রোহিঙ্গা ক্যাম্পে কোরবানি হচ্ছিল মূলত আন্তর্জাতিক নানা সংস্থার অনুদানে, যা আস্তে আস্তে কমতে থাকে। এবারও সরকারি বেসরকারি অনুদানের 6,000 গরু ছাগল শিবিরে দেওয়া হয় কোরবানির জন্য। বাকি 24,000-এর মতো গরু ছাগল ও মহিষের কোরবানি হয় ব্যক্তি টাকায় কেনা পশুতে। আমার এক ছেলে বিদেশে আছে, সে কিছু টাকা দিয়েছে যা দিয়ে কুরবানি করছি। গত বছরও কুরবানি দিয়েছি। মিয়ানমারে প্রতি বছর একটি করে দিতাম, কিন্তু এখানে ভাগে কুরবানি দেই। গরু কিনেছি 1,12,000 টাকা দিয়ে। সরকারি হিসেব বলছে দান অনুদানের কোরবানির পশুর সংখ্যা প্রতি বছরই কমছে। এবার 2,636টি গরু ছাগল দেওয়া হয়েছে।
30,000 পরিবারকে দেওয়া হয় প্যাকেটজাত মাংস। চাঁদাবাজি ও ইয়াবা বিক্রির টাকায়ও কোরবানি হয়েছে বলে স্বীকার করেন প্রশাসনের কর্তারা। আবার চাকরি বাকরি করে এরকম আছে, ইয়াবা ডিলার ক্যারিয়ার হিসেবেও কেউ কেউ আছে। আবার অনেকে আপনার আছে এরকম যে ধরেন আমি রোহিঙ্গা ক্যাম্পে থাকি, তা আমি কোরবানি দেব, আপনারা সাহায্য করেন। স্থানীয়দের অভিযোগ, রোহিঙ্গারা জাঁকজমকপূর্ণ করলেও তাদের বেশিরভাগ মানুষ গরিব। এবারও কোরবানি দিয়েছে কম দামি পশুতে। বড় বড় যে হাড়ের গরু উড়ে, কিন্তু তারা গলা বেগুন, কিন্তু সামনে গলায় বেগুন দেখলাম তো না, আর তো 30,000 টাকা, তারা 1,20,000 টাকা। ধর্মীয় মতে ঈদ ও পরের 2 দিন কোরবানি দেওয়ার বিধান থাকলেও রোহিঙ্গারা পশু জবাই করেছে ঈদের 4 দিন পরও। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ভোলায় 5 লাখ টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন সার কারখানা নির্মাণ করা হবে। জেলাটির ভেদুরিয়া, ইলিশা সহ কয়েকটি স্থানে এর সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। তবে বিদেশি বিনিয়োগকে অগ্রাধিকার দিয়ে এই প্রকল্প বাস্তবায়ন করার তাগিদ অর্থনীতিবিদদের। কৃষি নির্ভর বাংলাদেশে বর্তমানে সারের চাহিদা 26 লাখ টন। তবে গ্যাসের চাপ কমে যাওয়া সহ নানা কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকছে বেশিরভাগ সার কারখানাগুলো। ব্যাহত হচ্ছে সার উৎপাদন, এতে বাড়ছে সার আমদানি। তবে সংকট কাটাতে দ্বীপ জেলা ভোলায় গ্যাস ভিত্তিক সার কারখানা নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। জেলাটিতে প্রায় 1.7 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ থাকায় এখানে সার কারখানা স্থাপন সম্ভব বলে জানালেন জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী। এখানকার আবাসিক খাতে সব ধরে তারপরে আমরা দেখব যে অতিরিক্ত গ্যাস 300 MMCF গ্যাস তো আমার নিতে হবে মিনিমাম। পাইপের গ্যাস নিতে গেলে তার মিনিমাম ফিজিবিলিটি হলো 300 MMCF গ্যাস নিতে হবে। সো আমরা এখন পাচ্ছি 190, তো আমরা আশাবাদী আরও 100 যদি পাই। আমরা যদি মনে করি যে না আরও 300 যদি আমরা ড্রিলিং করে পাই, তাহলে আমাদের পরিকল্পনা সম্পূর্ণ হবে। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন, ভোলায় সার কারখানা স্থাপনের ব্যাপারে সরকার কাজ করছে। আগামীতে মধ্যপ্রাচ্যের একটি দেশের সঙ্গে চুক্তি হতে পারে। অর্থনীতিবিদরাও এ ব্যাপারে বিদেশি বিনিয়োগের পক্ষে মত দিয়েছেন। বিদেশি বিনিয়োগকারীদেরকে উৎসাহিত করে তাদের মাধ্যমে যদি করানো হয়, প্রথমত হচ্ছে সুবিধা হচ্ছে আমার FDI হিসাবে ট্রিট হবে, যে সরাসরি বৈদেশিক বিনিয়োগ। একই সাথে এই ইন্ডাস্ট্রির মাধ্যমে বাংলাদেশের ক্ষেত্রে যে কৃষকদের যে খরচ, সেই ক্ষেত্রে যে সাবসিডির পরিমাণ, সেটাও কিন্তু অদূর ভবিষ্যতে কিছুটা কমে আসবে। এদিকে ভোলায় সার কারখানা স্থাপন করা গেলে দেশের বিপুল বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। ধন্যবাদ সবাইকে।